আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটা রূপকথার গল্প নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমার ভীষণ মন খারাপ। আমার গল্পে কেন ভিউজ হচ্ছে না আমি বুঝতে পারছি না। কেউ পারলে আমাকে সাহায্য করবেন এ ব্যাপারে কিছু জানা থাকলে। যাই হোক, শুরু করা যাক আজ নতুন গল্প। অনেক অনেক দিন আগে এক দেশে এক রাজা ছিল। সেই রাজার কোনো ছেলেপুলে ছিল না। সন্তানের আশায় রাজা একের পর এক বিয়ে করে চললেন। প্রতি বছর একটা একটা করে তিনি বিয়ে করেন। এভাবে সপ্তম যে স্ত্রী, সে এক ভীষণ গরিবের মেয়ে, অপরূপ সুন্দরী এবং অত্যন্ত ভদ্র মেয়েকে তিনি বিয়ে করেন। কিন্তু তারপরেও তার ঘরে কোনো ছেলেপেলে এলো না। এটা দেখে রাজ্যময় প্রজারা সবাই তাদের প্রাণপ্রিয় রাজাকে আর পছন্দ করতো না। রাজার মুখ দেখলে সবাই ঘরের দরজা লাগিয়ে দিত, বলতো আটকুরে রাজা, তার মুখ দেখলে আমাদের অমঙ্গল হবে। এই অবস্থা দেখে রাজা মনে ভীষণ কষ্ট পেতেন। তিনি একরকম রাজপ্রাসাদ থেকে বের হওয়া বন্ধ করে দিলেন। কিন্তু এভাবে তিনি বন্দি থাকবেন আর কতদিন? একদিন তিনি মনের দুঃখে রাজপ্রাসাদ ছেড়ে জঙ্গলে চলে যেতে চাইলেন। তো মন্ত্রী উজিরেরা সবাই রাজামশাইকে নিষেধ করলেন যে, জনাব, আপনি যাবেন না আমাদেরকে ছেড়ে। কিন্তু রাজার এক কথা, আমাকে আমার প্রজারা চায় না। আপনি উজিরকে বলেন আপনি এই রাজপ্রাসাদের দায়িত্ব নিন, আমার প্রজারা যেন সুখে শান্তিতে থাকতে পারে। আমি এখানে আর নয়। আমার ছেলেপুলে যদি কোনো দিন হয়, তখনই আমি ফিরে আসব আমার এই রাজপ্রাসাদে এবং দায়িত্ব আমার হাতে তুলে নেব। এই বলে রাজা সবার অলক্ষ্যে জঙ্গলে চলে গেলেন। গহীন জঙ্গল। রাজা সেখানে যে নিজের মনে চিৎকার করে কান্না শুরু করলেন। কিন্তু তার কান্না আকাশ বাতাস প্রকম্পিত করে একেবারে উপরে চলে গেল। তার কান্না শুনে এক মনীষী সেখানে ধ্যানে বসেছিলেন। 12 বছরের ধ্যানে তার ধ্যান ভেঙে যায়। মনীষী ভীষণভাবে রাগ করেন এবং রাজাকে ধমক দেন এবং বলেন, কে তুই হতভাগা? আমার 12 বছরের ধ্যান ভেঙেছিস, আর মাত্র কয়েকটি দিন হলে আমার 12 বছর পূর্ণ হতো। তোর জন্যে আমার ধ্যান ভেঙেছে, তোর সন্তানেরা নিপাত যাক। এই কথা শুনে রাজা আরও জোরে কান্না করতে থাকে। রাজার কান্না দেখে আবার মনীষী কিছুটা নরম হয় এবং বলে, কি হয়েছে তোর? কেন কাঁদছিস হতভাগা? রাজা বলেন, মনীষী দরবেশ বাবা, আমি তো সন্তানহীন এক আটকুরে রাজা। মনীষী মনে মনে বলেন, ইনি রাজা, কত অমায়িক, একটু অহংকার নেই। আমি এত বকাঝকা করলাম, তিনি ইচ্ছা করলে তার কোমর থেকে তরবারিটা বের করে আমার গদ্দান নিয়ে নিতে পারতেন, কিন্তু তা করেননি। মনীষী বেশ সন্তুষ্ট হন এবং বলেন, বল তোর কি কষ্ট? রাজা বলেন, আমার রাজ্যে সব আছে, প্রজারা অনেক সুখে শান্তিতে আছে, কিন্তু আমার মনে শান্তি নেই। প্রজারাও আমাকে নিয়ে আটকুরে বলে, আমার মুখ দেখতে চায় না। তাই মনের দুঃখে আমি রাজপ্রাসাদ ছেড়ে চলে এসেছি জঙ্গলে, কারণ আমার কোনো ছেলেপুলে নেই। আমি একে একে 7 জন নারীকে বিয়ে করেছি, কিন্তু কারো গর্ভে আমার সন্তান জন্ম নেয়নি। এবার মনীষী শুনতে চান রাজার স্ত্রীরা কে কেমন, কোন বংশ থেকে বিয়ে করেছেন। রাজা বলেন, দরবেশ বলে তাকে সম্বোধন করেন এবং বলেন, দরবেশ বাবা, আমি প্রথম যে মহিলাকে বিয়ে করেছিলাম তার পিতৃ পরিচয় আমি জানি না। একদিন আমি শিকারে গিয়েছিলাম এবং শিকার থেকে ফেরার পথে একটা গাছের নিচে অপরূপ সুন্দরী একজন ভীষণভাবে কান্না করছিল। আমি তাকে তুলে নিয়ে এসেছিলাম, যদিও আমার সঙ্গীরা আমাকে নিষেধ করছিলেন। কিন্তু তাকে নিয়ে আসার পরে আমার কোনো সন্তান হয়নি কয়েক বছর। পরে আমি একটা একটা করে অন্য রাজ্যের 5টা মেয়েকে বিয়ে করি এবং 6টা হয় এটা দিয়ে। তারপরে 7 নম্বর মেয়েটিকে, যাকে আমি বিয়ে করি, সে কোনো রাজ্যের রাজকন্যা নয়, সে একজন ভিখারি ঘরের মেয়ে। আমি খুব মনে কষ্টে তাকে বিয়ে করেছি, যেন তার গরিবের মেয়ে হলেও সে যেন আমাকে সন্তান দিতে পারে। কিন্তু এখানেও আমি ব্যর্থ হয়েছি। তাই মনের দুঃখে রাজ্য ছেড়ে আমি জঙ্গলে আশ্রয় নিয়েছি। মনীষী বললেন, তোমার বড় রানী সম্পর্কে আমার কিছুটা সন্দেহ আছে। যাই হোক, ওই যে
পেছন দিকে তাকাও। রাজা ঘুরে তাকালেন, দেখলেন একটা গাছে লাল টুকটুক করছে একটা বেশ বড় আপেল। মনীষী বললেন, ওই আপেলটা তুমি পেড়ে নাও, তারপর এটা নিয়ে গিয়ে তুমি তোমার 7 জন স্ত্রীকে সমান করে ভাগ করে খেয়ে নিতে বলবে, আর সাবধান তারা যেন গোসল করে পূত পবিত্র হয়ে ফলটা খায়। তারপর বছর না যেতেই তোমার মানে প্রাসাদ আলোকিত করে সন্তানের মুখ দেখবে, আমি আশা করছি। তার এই কথা বলে মনীষী চোখের সামনে উধাও হয়ে যায়। রাজা এবার আপেলটা পেড়ে নিয়ে তার রাজ্যে ফিরে আসে। রাজ্যে ফিরে আসার পর তার বড় রানীকে আপেলটা হাতে দেয়। দেওয়ার পরে বলে, তোমার আর 6 জনকে নিয়ে তোমরা আপেলটা গোসল করে এসে ভাগ করে খাবে, সাবধান গোসল ছাড়া যেন এটা না খাও। তারপর বড় রানী ছিল একটা পিশাচিনী। সে থাকতো রাজার সংসারে, কিন্তু মাঝে মাঝে সে হাতিশাল থেকে একটা আস্ত হাতি খেলে ফেলতো, ঘোড়াশাল থেকে ঘোড়া এবং বিভিন্ন পশু পাখি সে গভীর রাত্রে যে খেয়ে আসতো। কেউ জানতো না। অনেক চারিদিকে সিপাই লোক লস্কর লাগিয়েও এর কোনো সুরাহা খুঁজে পায়নি রাজা। তারপর নিয়তি বলে এটা ছেড়ে দিয়েছে নিয়তির হাতে। যাই হোক, এভাবে দিন চলতে লাগলো। এই ও গোসল করে এসে বড় রানী আপেলটা কেটে সামান্য কিছু অংশ তার আর 5 বউকে দেয় এবং বেশিরভাগটা সে খেয়ে ফেলে। ছোট বউয়ের জন্য কিছু রাখে না, কারণ ছোট বউকে রাজা ভীষণ ভালোবাসতো, এটাই ডাইনি সহ্য করতে পারতো না। তারপর ছোট বউটা গোসল করে এসে বড়টাকে বলে, বোন আমার আপেলের টুকরাটি কোথায়? বড় বউ বলে, তোমার জন্য রাখতে ভুলে গিয়েছি, সবাইকে খাইয়ে দিয়েছি। সে নিচে যে খোসা এবং বিচিটুকু পড়ে আছে, ইচ্ছে করলে সেটুকু খেয়ে নিতে পারো। মেয়েটি খুবই ধার্মিক এবং ভালো ছিল। সে চোখের পানি ফেলতে ফেলতে সেই ফলের খোসাটুকু এবং বিচিটুকু কুড়িয়ে নিয়ে তার সৃষ্টিকর্তার নাম করে মুখে দেয় এবং সেটা সে খেয়ে ফেলে চিবিয়ে। তারপর যথারীতি 8 মাস পার হয়ে যায় এবং সন্তান প্রসবের বেদনা ওঠে। চারিদিকে প্রজারা আনন্দ উল্লাস করতে থাকে। তাদের প্রাণপ্রিয় রাজার ঘর আলো করে 7টা রাজপুত্র জন্ম নেবে। চারিদিকে আনন্দ, হই হুল্লোড়, খানাপিনার আয়োজন চলছে। এদিকে রাজার ঘরে রানীদের প্রসব বেদনা উঠেছে। প্রথম বড় রানী একটা বাচ্চা প্রসব করে। বাচ্চাটির 2 হাত 2 পা সম্পূর্ণ খোঁড়া ছিল। তারপর দ্বিতীয় রানী, তার 1 চোখ 1 হাত 1 পা খোঁড়া ছিল। তারপরের রানীর এক ছেলের 2 চোখে কানা ছিল। তারপরের রানীর 2 পা খোঁড়া ছিল। এভাবে 6 জনই একেবারে প্রতিবন্ধী ছেলে বাচ্চা জন্ম দেয় এবং ছোট রানীটি একেবারে নিখুঁত সুন্দর একটা ছেলে সন্তান জন্ম দেয়। কিছুক্ষণ পরেই রাজবৈদ্য এসে সমস্ত সন্তানদেরকে পরীক্ষা করে রাজাকে সংবাদ জানায়। তার আগে বড় রানী শুনতে পায় ছোট রানী নিখুঁত ফুটফুটে একটা বাচ্চা জন্ম দিয়েছে। এ কথা শুনে বড় রানী তার ঘর থেকে মন্ত্র আওড়াতে থাকে এবং ছোট রানীর সন্তানকে টার্গেট করে মন্ত্রটি ছুঁড়ে দেয় ফু দিয়ে। সেই সঙ্গে সঙ্গে ছোট রানীর পুত্রটি একটা ব্যাঙে পরিণত হয়। তারপর রাজবৈদ্য এসে সবাইকে পরীক্ষা করে দেখার পরে রাজাকে সংবাদ দেয় যে সবার ঘরে হাবা গোবা, ন্যাংড়া লুলা, কানা খোড়া জন্ম নিয়েছে, আর আপনার ছোট রানীর একটা ব্যাঙ পুত্র জন্ম নিয়েছে। এ কথা শুনে রাজা মনের দুঃখে ছোট রানীকে তার ব্যাঙ পুত্র সহ বনবাসে পাঠায়। আর বাদবাকি রানীদেরকে কি আর করা, হাবা গোবা এদের চিকিৎসার জন্য রাজবৈদ্য চেষ্টা করতে থাকে তাদেরকে ভালো করার জন্য। এভাবে দিন যেতে থাকে। রানীদের কোনো সন্তানই আর সুস্থ হয় না। কিন্তু ছোট রানী ওই যে জঙ্গলে তাকে বনবাসে পাঠানো হয়েছে, এই জঙ্গলে জঙ্গলে বিভিন্ন রকমের খাবার জড়ো করে তার সন্তানকে মানুষ করতে থাকে সেই ব্যাঙকে। রানী যেহেতু জানেন যে তার সন্তান ছেলে হয়েছিল এবং যে কোনো কারণেই হোক তার সন্তান ব্যাঙে পরিণত হয়েছে, কিন্তু এখানে একটা অদ্ভুত বিষয় ছিল, তার সন্তান দিনের আলোতে ব্যাঙ হতো কিন্তু রাত্রে সে স্বাভাবিক রাজপুত্র হয়ে যেত। এভাবে মা ছেলে আস্তে আস্তে দিন পার হতে থাকে এবং 18 বছর পূর্ণ হয়। ব্যাঙ রাজপুত্র এখন একজন সুপুরুষ নজওয়ান যুবরাজ। রাত্রে সে একদম তার বাবার মতোই রাজ কপাল নিয়ে জন্মেছে, আর দিনের বেলায় সে ব্যাঙ। এটা থেকে মুক্তির উপায় কি রানী মনে মনে কিছুই খুঁজে পাচ্ছিলেন না।
এই সময় হঠাৎ একদিন তার সেই মনীষীর সঙ্গে দেখা হয়ে যায় জঙ্গলে। মনীষী রানীকে কিছু একটা গাছের ফল পাড়তে দেখে জিজ্ঞেস করেন, কে মা তুমি? তখন রানী মনীষীর সামনে সালাম জানায় এবং বলে, আমি এই দেশের রাজার স্ত্রী ছোট রানী। তো তোমার এই অবস্থা কেন, তুমি জঙ্গলে কেন? তখন সে পুরো ঘটনা খুলে বলে। এবার মনীষী বলে, তাহলে তো তোমার প্রাসাদে আমার যাওয়া লাগে তোমাকে সাথে করে, কারণ তুমি যখন বলছো তুমি ফুটফুটে ছেলে সন্তান জন্ম দিয়েছো, সেটা কেন ব্যাঙ হলো সেটা আমার দেখা দরকার। ঠিক আছে, চলো। মনীষী রাজকুমার এবং রানীকে নিয়ে ছদ্মবেশে রাজপ্রাসাদে উপস্থিত হয় এবং রাজার অনুমতি চাই প্রাসাদে থাকার জন্য। রাজা অনুমতি দেয়। রাজাকে বলা হয় যে তার সন্তানদের চিকিৎসা করবে এই মনীষী। রাজা মনীষীকে দেখে চিনতে পারে না, যেহেতু সে ছদ্মবেশ নিয়েছিল। এবার মনীষী ভেতরে যায় এবং ছদ্মবেশে সবার কাছ থেকে সব রকমের তথ্য নিতে থাকে এবং আস্তে আস্তে সে জানতে পারে যে ছোট রানীকে সেই আপেলের টুকরা খেতে দেওয়া হয়নি, খোসার বিচি খেতে দেওয়া হয়েছিল। তারপর এই প্রাসাদে যে বড় রানীকে মনীষী সন্দেহ করেছিল, আসলে বড় রানী একজন পিশাচিনী ডাইনি ছিল। আর প্রতিদিন রাজপ্রাসাদ থেকে যে একটা করে, প্রতি সপ্তাহে আর কি, একটা করে হাতি, ঘোড়া, বিভিন্ন রকমের মেষ, যত পশু পাখি আছে উধাও হয়ে যেত। এটা আর কেউ নয়, এই ডাকিনী বড় রানী খায় পিশাচিনী। এটা জানার পর এখন রাজামশাইকে কথা কি করে জানাবে, এটা নিয়ে মনীষী ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ে। কারণ রাজার রানী সম্পর্কে এত বড় কথা তো রাজা কিছুতেই মেনে নেবে না প্রমাণ ছাড়া। তাই মনীষী একদিন একটা বুদ্ধি আটে, রাজাকে বলে, রাজামশাই আপনি আমার সঙ্গে আজকে রাত্রে একটু ছদ্মবেশে বের হবেন, আমার সঙ্গে সারা রাতও থাকতে হতে পারে। রাজা বলে, কেন, কি হয়েছে? মনীষী বলেন, আপনি সব কিছু জানতে পারবেন, কোনো প্রশ্ন করবেন না, আমি যা বলবো আমার তাই করবেন, আমি আপনার সন্তানদেরকে ভালো করে দেব। তারপর রাজা মনীষীর সঙ্গে রাত্রে ছদ্মবেশে বের হয় এবং মনীষী সেই দিন ঘোড়াশালের সামনে রাজাকে নিয়ে নিজেদেরকে আড়াল করে অপেক্ষা করতে থাকে। হঠাৎ দুপুর রাত, কিছু চারিদিক শুনশান, সব দিকের লাইট নিভে যায় এবং অন্ধকার হয়ে যায় পুরো এলাকাটা। এবং রাজা দেখে মনীষীর সঙ্গে রানী একেবারে ভীষণ মূর্তি ধারণ করে তার ঘোড়াশালে ঢুকে গেল এবং ঘোড়ার কি আত্মচিৎকার। তারপর কিছুক্ষণ পর রানীর সমস্ত শরীর রক্তাক্ত নিয়ে রানী বের হয়ে গেল। মনীষী রাজাকে চুপচাপ আস্তে করে জিজ্ঞেস করে, রাজামশাই আপনি কি চিনতে পারলেন ইনিকে? রাজা তো নিজেকে বিশ্বাস করতে পারছে না। রাজা বললেন, এ কি আমার বড় রানী? মনীষী বলেন, হ্যাঁ রাজামশাই, ওই বড় রানী কোনো মানুষ নয়, তার অভিশাপে আপনার ছোট রানীর সুপুত্র আজ ব্যাঙ রাজকুমারে পরিণত হয়েছে। এবার রাজা মনীষীর হাত ধরে কেঁদে ফেলেন। কি বলছেন আপনি? মনীষী এবার সবটুকু খুলে বলেন রাজাকে। রাজা শোনার পরে বলেন, এটার কি কোনো উপকার নেই? এটার প্রতিকার নেই? এটা কিভাবে করা যায়? আমার ছেলেকে কিভাবে ব্যাঙ থেকে রাজপুত্র করা যায়? মনীষী বলেন, আমার কাছে সব কিছুই আছে, তার আগে রানীকে ধরতে হবে। তাই বলে তারা প্রাসাদে ফিরে আসে। এরপর দিনের বেলায় মনীষীর বুদ্ধিতে বিরাট বড় একটা মঞ্চ বাইরে প্রজাদের ডাকা হয় এবং চারিদিকে হাজার হাজার লক্ষ লক্ষ প্রজা এসে ভিড় করে। সেই সময় মঞ্চে রানীদেরকে তোলা হয়, সেই সঙ্গে ছোট রানীকেও তোলা হয়। রাজা ছোট রানীকে দেখে ভীষণভাবে মুষড়ে পড়েন যে তার রানীকে তিনি বনবাসে পাঠিয়েছিলেন, কিভাবে সে এখানে এলো। তারপর মনীষী নিজের রূপে প্রকাশ পান। রাজা এবার চিনতে পারেন মনীষীকে এবং বলেন, মনীষী, দরবেশ বাবা আপনি? মনীষী বলেন, হ্যাঁ, এই তোমার ছোট রানী আর এই ছোট রানীর ছেলে। তারপর দরবেশ বাবা কিছু মন্ত্র পাঠ করে ব্যাঙের গায়ে ফু দেন এবং ব্যাঙ সাথে সাথে যুবরাজে পরিণত হয়। এইটা দেখে সমস্ত রাজ্যের লোকেরা আনন্দে হর্ষধ্বনি দিয়ে ওঠে। কিন্তু মনীষী বলে, এখন এখানেই শেষ হয়নি, এই যুবরাজকে কে ব্যাঙ করেছিল সেটা আপনাদের জানা দরকার এবং আপনারা যে বিচার করবেন সেটাই ফায়সালা হবে আজকে। তারপর মনীষী সবটা খুলে বলেন যে এই বড় রানী এই সুন্দর রাজপুত্র হয়েছে শুনে এই রাজপুত্রকে
এভাবে মন্ত্র পাঠ করে ব্যাঙ তৈরি করে রেখেছিল। আমি সেটা ঠিক করেছি এবং অন্যান্য রাজপুত্রদেরকেও সে নিজের হিংসার জন্য আপেলের পুরোপুরি টুকরা খেতে না দিয়ে অল্প একটু করে দিয়েছিল, তাই সবগুলোই প্রতিবন্ধী হয়েছে। তো যাই হোক, আমার কাছে ফলের দ্বিতীয় আরেকটা ফল আছে, সেটা আমি পুরোপুরি সবাইকে খাইয়ে দিলে সবাই ঠিক হয়ে যাবে। এবং সত্যি সত্যি বড় রানীর পুত্র বাদ দিয়ে আর 5 রাজকুমার সবাই ঠিক হয়ে যায় এবং ব্যাঙ রাজকুমারের সঙ্গে আর 5 রাজকুমার একসঙ্গে দাঁড়িয়ে রাজা কলিজা একদম 7 হাত হয়ে যায় তার 6টা পুত্রকে দেখে। এবার রাজা মনীষীর দিকে করুণ চোখে তাকিয়ে বলে, আমার বড় রাজকুমার কি অপরাধ করলো রাজামশাই? মনীষী দরবেশ বাবা, এবার মনীষী বলে, বড় রাজপুত্র আপনার সন্তান হতে পারে, কিন্তু সে ডাইনি মায়ের ঘরে জন্ম, কারণ সেও পিশাচে পরিণত হয়েছে, তাই মা এবং ছেলেকে একই শাস্তি দিতে হবে। এই কথা শুনে বড় রানী হুঙ্কার দিয়ে উঠে নিজের চেহারায় ফিরে যায়। একেবারে ভীষণ আকাশ বাতাস প্রকম্পিত করে নিজের পিশাচিনী রূপ ধারণ করে। এটা দেখে প্রজারা ভীষণভাবে ভয় পেয়ে যায়। সাথে সাথে তার ছেলেও পিশাচে পরিণত হয় এবং সবাইকে আক্রমণ করতে উদ্যত হয়। সেই সঙ্গে সঙ্গে দরবেশ বাবা পিশাচিনীকে এবং তার ছেলেকে বোতলের মধ্যে পুরে ফেলে। তারপর তাদেরকে দরবেশ বাবা আর কি অনেক মাটি খুঁড়ে লেবার দিয়ে রাজা তার প্রজাদেরকে দিয়ে শ্রমিক দিয়ে আর কি মাটির নিচে পুঁতে দেয়। তারপর রাজ্যময় ঢোল ঢাক বেজে যায় এবং অনেক আনন্দে 6 মাস ধরে রাজার এই 6 পুত্রকে নিয়ে আনন্দ চলে। তারপর রাজার রাজ্য সুখে সমৃদ্ধিতে ভরে ওঠে এবং বিভিন্ন দেশের রাজকন্যার সাথে রাজার এই 6 রাজপুত্রের বিয়ে হয়। আর এই ব্যাঙ রাজপুত্রর নাম কি রাখা হবে এই কথা ভেবে রাজা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ে। দরবেশ বাবাকে বলে, বাবা, ওর নাম যে ব্যাঙ রাজপুত্র রয়ে গেল, আপনি তার একটা সুন্দর নাম দিন। দরবেশ বাবা হাসে, মুচকি হেসে বলে, ঠিক আছে, আপনার ছেলের নাম হবে আজ থেকে ডালিম কুমার। ধন্যবাদ।